ধরে নাও তুমি যে পাড়ায় বা যে গ্রামে থাকো, একদিন গভীর রাতে গোটা পাড়ার লোক তোমার পরিবার এবং তোমাকে মারার জন্য তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আর তার সাথে ভয়ঙ্কর কিছু মানুষও এসেছে তোমায় আর তোমার গোটা পরিবারকে মেরে ফেলতে, তাদের মুখে মুখোশ। এই অবস্থায় তুমি কি করবে? কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাবে? আর ঠিক এই সময় তোমার বাড়িতে এমন একজন রহস্যময় মানুষ লুকিয়ে আছে, তুমি জানো না সে কি করবে তোমার আর তোমার পরিবারের সাথে। বাইরের সেই লোকগুলো একসময় তোমার বাড়ির দরজা ভেঙে হাতে বন্দুক, কারো হাতে ধারালো কুড়াল ভেতরে ঢুকতে শুরু করলো ওই গভীর রাতে তোমার বাড়িতে। আর সাহায্যের জন্য কেউ আশেপাশে নেই, না পুলিশ না অন্য কেউ। এবং তারপর যা হলো, শরীর শিউরে উঠবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য পার্জ। সাল 2022, 21শে মার্চ, আমেরিকা, লস অ্যাঞ্জেলেস শহর। আজ পার্জের দিন। সকালে পার্জ শুরু হওয়ার আগে যে যার বাড়িতে ফিরে আসছে, যাতে তারা নিজেদের পরিবারের সাথে সুরক্ষিত থাকতে পারে। জেমস স্যান্ডিন একজন বড় ব্যবসায়ী, যার ব্যবসা হলো সিকিউরিটি ক্যামেরার। পাড়ার সকলের বাড়ির সামনে আমেরিকার পতাকা আর নীল ব্যাপটিসিয়া পার্জ ফুল লাগানো আছে। এই ফুলটা যার বাড়িতে লাগানো থাকে তারা পার্জকে সাপোর্ট করে। আজকে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে পার্জ, আর চলবে পরদিন সকাল 7টা অবধি, 12 ঘন্টা। জেমসের বউ ম্যারির সঙ্গে তাদের প্রতিবেশী গ্রেসের কথোপকথনে জানা যায়, ম্যারিদের পরিবার অর্থাৎ জেমসের পরিবার যেহেতু প্রচণ্ড ধনী, তাই তাদের পাড়ায় অনেকেই তাদেরকে প্রচণ্ড হিংসা করত। ম্যারি যখন ঘরে কাজ করছে তখন দেখা যায় তাকে কিছু একটা ফলো করছে। দেখা যায় এটা একটা পুতুল, নাম টিমি। পুতুলটার আধা অংশ পোড়া। পুতুলটাকে একটা গাড়ির মতো খেলনার ওপর আটকে রিমোট দিয়ে চালানোর ব্যবস্থা করেছে জেমস আর ম্যারির ছেলে চার্লি। এই পুতুলের চোখে লাগানো আছে একটা ক্যামেরা, যার সাহায্যে চার্লি এক জায়গায় বসে থেকেই এই ক্যামেরার সাথে কানেক্টেড একটা চশমার দ্বারা আশেপাশে সবকিছু দেখতে পারে। চার্লি ঘরের আলমারির ভেতরে নিজের জন্য একটা গোপন রুমও বানিয়েছে। সেখানেই সে বেশিরভাগ সময় কাটায় এবং টিমির সাহায্যে চারদিকে নজর রাখে। ম্যারি আর জেমসের মেয়ে হলো জয়কে দেখা যায় সে তার বয়ফ্রেন্ড হেনরিকে সবার থেকে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। জেমস হেনরিকে একদমই পছন্দ করে না, তাই জেমস আসার পর হেনরিকে ব্যালকনি দিয়ে পালিয়ে যেতে বলে জয়। স্যান্ডিন পরিবার 7টা বাজার আগে রাতের খাওয়া শেষ করে আজ, কারণ কিছুক্ষণের মধ্যে চারপাশে লকডাউন শুরু হয়ে যাবে। মানুষ মানুষকে মারার জন্য ছুটে আসবে। বাড়ির চারদিকে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজ চালু করে সবাই সামনে বসে পড়ে। জেমস এমার্জেন্সির জন্য রাখা বন্দুকগুলোকে ঠিকঠাক করে রেখে একটা পাসওয়ার্ডের সাহায্যে তাদের বাড়ির চারদিকে সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ করে দেয় এবং বাড়ির সমস্ত দরজা জানালার বাইরে সুরক্ষা কবচের মতো প্রায় অবিচ্ছেদ্য একটা আবরণ পড়ে যায়। 7টা বাজে, শোনা যায় তীক্ষ্ণ সাইরেন। পার্জ শুরু হলো মৃত্যুর খেলা। চার্লি নিজের সিক্রেট রুমে বসে টিমির সাহায্যে পুরো বাড়িতে নজর রাখে। জেমসের ঘরে ঢুকে টিভিতে চলতে থাকা খবরে চারিদিকে নৃশংসতা দেখে সে ভয় পেয়ে যায়। দেখা যায় একটা লোকের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। এরপর সিকিউরিটি ক্যামেরার ফুটেজের মধ্যে সে দেখতে পায় তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা লোক দৌড়তে আসছে। লোকটা আহত, সাহায্য চায়, নিজের প্রাণ বাঁচাতে লুকোনো জায়গা খুঁজছে এবং এদিক ওদিক সকলকে অনুরোধ করছে তাকে যাতে একটু আশ্রয় দেওয়া হয়। চার্লি এটা দেখে তাড়াতাড়ি দৌড়ে যায়। লোকটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। লোকটার এই অবস্থা দেখে চার্লি পাসওয়ার্ড দিয়ে বাড়ির সিকিউরিটি সিস্টেম অফ করে দেয়। চার্লি ভুল করে ফেলে। বাড়ির চারদিকে সুরক্ষা কভার উঠে যেতেই দরজা খুলে চার্লি লোকটাকে ভেতরে আসতে বলে। এদিকে শাটার ওঠার আওয়াজ পেয়ে জেমস দৌড়ে যায় এবং আবার সিকিউরিটি অ্যাক্টিভ করে দেয়। লোকটা আবার শাটার পড়ে যাওয়ার আগেই কোনোভাবে স্লাইড করে স্যান্ডিনদের বাড়িতে ঢুকতে সফল হয়। ওদিকে দেখা যায় জোয়ের বয়ফ্রেন্ড হেনরি তাদের বাড়ির মধ্যেই লুকিয়ে থেকে গেছে। হেনরি জোকে বলে, আজকে তোমার আমার ব্যাপারে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। ওদিকে ম্যারি এবং চার্লি বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে সেই আহত লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। হেনরি সিঁড়ি দিয়ে নেমে আসে এবং তার প্যান্টে লুকিয়ে রাখা একটা বন্দুক বের করে হঠাৎ জেমসের দিকে ধরে। আসলে হেনরি এই পার্জের সুযোগ নিয়ে জেমসকে মারার উদ্দেশ্যে এখানে থেকে গেছিল, কারণ সে জানত আজকে রাতে যদি কাউকে খুন করা হয় তার জন্য সরকার কোনো শাস্তি দেবে না। কিন্তু ম্যারি হেনরিকে বন্দুক বের করতে দেখে চিৎকার করে জেমসকে জানিয়ে দেয়। জেমস সরে যায়, হেনরির গুলি থেকে বেঁচে যায় এবং নিজের বন্দুক বের করে তার দিকে গুলি চালায়। একটা গুলি হেনরির গায়ে লেগে যায়। জো সেখানে এসে হেনরিকে সেখান থেকে নিজের রুমে নিয়ে যায়। রক্তক্ষরণের কারণে মৃত্যু ঘটে হেনরির। ঘরের ভেতরে যখন এসব ঘটছিল, এই পরিস্থিতির সুযোগ নিয়ে সেই অজানা ব্যক্তিটা
বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ সে জানে যেহেতু পার্জের একটা গ্যাং তার পেছনে পড়েছে, সুতরাং তাকে কেউই সাহায্য করবে না, কারণ তাকে সাহায্য করা মানে পার্জের বিরোধিতা করা এবং নিজের মৃত্যু ডেকে আনা। তাই যাতে স্যান্ডিন পরিবার তাড়িয়ে দিতে না পারে সেই জন্য সে লুকিয়ে পড়েছে ঘরের মধ্যে। লোকটাকে খুঁজে না পেয়ে স্যান্ডিন পরিবার ভয়ে চিন্তায় জড়িয়ে পড়ে, কারণ এই লোকটাকে তো তারা চেনেও না। আর অন্যদিকে তারা পার্জকে সমর্থনও করছে। পার্জকে সমর্থন করার নিয়ম হলো, কোনো পরিবার যদি পার্জকে সমর্থন করে তার মানে তারা সে নৃশংসতা বা মৃত্যু খুনোখুনিকে সাপোর্ট করছে, এবং এই অবস্থায় সেই পরিবার কোনোভাবেই অন্য কাউকে সাহায্য করতে পারে না। যদি সে সাহায্য করে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। এটাই ছিল পার্জের নিয়ম। সুতরাং স্যান্ডিন পরিবার চিন্তায় পড়ে যায়। একটা ঘরে ম্যারি আর চার্লিকে থাকতে বলে জেমস তার হাতের বন্দুকটা নিয়ে জো ঠিক আছে কিনা তার ঘরে দেখতে যায়। সেখানে সে হেনরির মৃতদেহটা খুঁজে পেলেও জয়কে কোথাও দেখতে পায় না। এদিকে সিসিটিভি ফুটেজে চার্লি কিছু মানুষের দলকে হাতে বন্দুক এবং দা নিয়ে তাদের বাড়ির দিকে আসতে দেখে, এবং এটা তার মা মেরিকে ডেকে দেখায়। এখন কি হবে? স্যান্ডিনদের সঙ্গে এই লোকগুলো কোনো শত্রুতা নেই, কিন্তু যেহেতু এই দলের টার্গেটকে তারা আশ্রয় দিয়েছে, সুতরাং এই লোকটাকে যদি তাদের দলের হাতে তুলে না দেওয়া হয় তাহলে স্যান্ডিন পরিবারকেও মৃত্যুবরণ করতে হবে। ক্যামেরা সাউন্ড অন করলে শোনা যায় লোকটা কেমন ভয়ানক গলায় বলছে, আমাদের এক শিকার আমাদের হাত থেকে পালিয়েছে, আর তোমাদের কিছু প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম তোমরা নাকি তাকে আশ্রয় দিয়েছ। তো আমরা নিজেদের কারোর ক্ষতি করতে চাই না। যদি নিজেদের ভালো চাও তাহলে যতটুকু সময় দিচ্ছি ততটুকুর মধ্যে লোকটাকে জীবিত আমাদের হাতে তুলে দাও, আর নয়তো সবগুলোর মাথা কেটে এই বাড়ির বাইরে সাজিয়ে রাখবো। ভালো লাগবে? এই বলে লোকগুলো সেই বাড়ির বিদ্যুৎ সরবরাহ কেটে দেয়। অন্ধকারে ঢেকে যায় জেমসের বাড়ি। অন্ধকারে টর্চের আলোর সাহায্যে খুঁজতে হবে সেই লোকটাকে। জেমস এক হাতে বন্দুক আর এক হাতে টর্চ নিয়ে লোকটাকে খুঁজতে থাকে। এক দেওয়ালে সে দেখতে পায় রক্তের দাগ, অর্থাৎ লোকটা নিজের রক্তের হাত দিয়ে সেই দেওয়ালে সাহারা নিয়ে সেখান দিয়ে গেছে। জেমস দাগটাকে অনুসরণ করে এগোতে থাকে। সবসময় মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে হয়তো তাকেও কেউ অনুসরণ করছে। ম্যারিও টর্চ হাতে লোকটাকে খুঁজতে থাকে। চার্লি সমস্ত সিসিটিভি ফুটেজের দিকে নজর রাখে। লোকগুলো তাদের বাড়ির সামনে চারদিকে ছড়িয়ে রয়েছে। লোকগুলোকে দেখে মনে হচ্ছিল ঠিক যেমন কোনো হিংস্র নেকড়ে তার শিকারের অপেক্ষা করতে থাকে, তারা সেভাবেই অপেক্ষা করছিল। কেউ গার্ডেনে দোলনা চড়ছিল, বাকিরা ক্যামেরার সামনে গিয়ে হাতিয়ার দেখে হুমকি দিচ্ছিল, মানে কেমন একটা মানসিক রোগীর মতো করছিল। কেউ বা ক্যামেরার সামনে এসে ব্যঙ্গ করে গালাগাল দিয়ে সিগারেট টানছিল। চার্লি এসব দেখে বিরক্ত হয়ে পড়ে। চার্লি চায় না সেই নির্দোষ লোকটাকে কোনো মতে এই নৃশংস মানুষগুলোর হাতে তুলে দেওয়া হোক। সেই লোকটা শুধু গরিব বলে কি তাকে মরতে হবে? চার্লি কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তাই সে টিমির সাহায্যে লোকটাকে খুঁজতে থাকে। সে লোকটাকে বাঁচাতে চায়। এদিকে জেমস লোকটাকে দেখতে পেয়ে তার পিছনে দৌড়য়। লোকটা সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। চার্লিও লোকটাকে দেখতে পায় এবং টিমের গাড়িটাতে লাগানো লাইটের সাহায্যে সিগন্যাল দিয়ে তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে চার্লির গুপ্ত ঘরটার দিকে সে ইশারা করে দেখালে লোকটা সেই গুপ্ত ঘরে লুকিয়ে পড়ে। এবার কি হবে? লোকটা কি ধরে ফেলবে, নাকি পুরো পরিবারের মাথা কেটে সাজিয়ে দেবে ওরা? এদিকে জেমস টর্চ নিয়ে খুঁজছে। এমন সময় মেইন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দলের লিডার জেমসকে ডেকে মেইন দরজার সামনে আসতে বলে। জেমস সেখানে গেলে লিডারটা বলে, এখনো পর্যন্ত কেন লোকটাকে আমাদের হাতে তুলে দেওয়া হয়নি? তোমরা কি তাকে বাঁচানোর চেষ্টা করছো? জেমস তাকে কিছু বোঝাতেই যাবে, এই সময় সেই দলের আরেকজন এসে জেমসকে চিৎকার করে হুমকি দিতে গেলে লিডার কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই লোকটার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। জেমস এই দৃশ্য দেখে কেঁপে ওঠে। যে মানুষ নিজের দলের সদস্যকে মারার আগে একবারও ভাবেনি, সে জেমসের পরিবারের সঙ্গে কি করতে পারে, কতটা করতে পারে, এটা ভেবে জেমসের পায়ের নিচের মাটি সরে যায়। ওদিকে টিমির সাহায্যে লোকটাকে নিজের সিক্রেট জায়গায় লুকিয়ে চার্লি টিমিকে ফিরিয়ে আনবে। ঠিক তখন আচমকা জয়ী টিমির সামনে চলে আসে। চার্লি ভয় পেয়ে যায়। জয়ী টিমির দ্বারা চার্লিকে জানায় যে চার্লির সিক্রেট জায়গায় সে লুকোনোর জন্য যাচ্ছে, কিন্তু সেখানে তো চার্লি লোকটাকে লুকিয়েছে। তাই জয়ের কথা শুনে চার্লি অবাক হয়ে তাকে আটকাতে চাইলেও সে কিছুই করতে পারে না। জেমস চার্লির ঘরে আসলে দেখে লোকটা জয়ের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। জেমস দেখে পেছন থেকে ম্যারি বন্দুক হাতে সেখানে এসেছে। তাই নিজের কথার জালে জেমস লোকটাকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সুযোগ বুঝে ম্যারিকে গুলি চালাতে বলে জেমস, কিন্তু বন্দুকের আওয়াজ পেয়ে লোকটা জোকে দেওয়ালে ধাক্কা মারে। মাথায় লেগে জো অজ্ঞান হয়ে যায়।
লোকটার সাথে মারামারিতে জেমসের বন্দুক থেকে গুলি লেগে যায় লোকটার। এরপর লোকটার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে মুখে হাতে টেপ লাগিয়ে দেয় সে। তার পায়েও টেপ লাগিয়ে তাকে বাইরে বের করে দেওয়ার প্ল্যান করে। জেমসের চেয়ারে আটকানোর আগে কিন্তু লোকটার জ্ঞান ফিরে আসে। দেখা যায় লোকটা ছটফট করছিল। জেমসের পক্ষে তাকে সামলানো কঠিন হয়ে পড়ে। সে ম্যারিকে বলে, লোকটার গুলি লেগেছে, সেখানে তীক্ষ্ণ কিছু একটা দিয়ে চেপে ধরো, মানে চোখা কিছু একটা, যাতে লোকটা ব্যথা সহ্য করতে না পেরে লোকটাকে হার মানতে হয়। ম্যারি এতে রাজি না থাকলে জেমস বলে, এটা ছাড়ার কোনো উপায় নেই আমাদের কাছে, ওরা আমাদের পরিবারকে শেষ করে দেবে। জেমসের কথা মতো ম্যারি লোকটার ক্ষতর মধ্যে চাকুর মতো একটা জিনিস দিয়ে চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় ছটফট করতে করতে চিৎকার করে ওঠে লোকটা। শেষে জেমসের কথা মেনে নেওয়া ছাড়া লোকটা আর কোনো উপায় নেই। সে চেয়ারটাতে বসতে রাজি হয়। ম্যারি এসব আর সহ্য করতে না পেরে জেমসকে থামতে বলে, কারণ তারা যা করছে সেটা ভুল, স্বার্থপরতা। সেখান থেকে চলে যায় ম্যারি। চার্লি আর জো তাদের বাবাকে এইসব করা থেকে বারণ করে বেরিয়ে যায়। জেমস তখন নিজেও কেমন যেন বদলে যায়। সেভাবে সত্যিই তো তার মাথায় এতক্ষণ এটাই খেয়াল ছিল যে তার পরিবারকে বাঁচাতে হবে শুধু, এবং তার পরিবারকে বাঁচানোর জন্য সে যা খুশি করতে পারে। কিন্তু একবারও এটা মনে হয়নি যে পরিবারকে বাঁচাতে এই লোকটাকে মারতে হবে, তাকে এই লোকটাকে তাদের হাতে তুলে দিতে হবে। সে বুঝতে পেরেছে সে কতটা বড় ভুল করতে চলেছিল। জেমস লোকটাকে সেখানেই ছেড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ওদিকে দেখা যায় বাইরে দাঁড়িয়ে থাকা ওই দলের লোকেরা সেই বাড়ির সুরক্ষা ঘেরা ভাঙার জন্য তার সঙ্গে চেন দিয়ে বেঁধে দিয়েছে গাড়ি। এটা দেখে ম্যারি ভয়ে জেমসকে জানায়। জেমস বলে, আমরা লড়াই করব তাদের বিরুদ্ধে। চার্লির হাতে একটা বন্দুক দিয়ে জেমস তাকে বেসমেন্টে লুকিয়ে থাকতে বলে। এরপর সে আর ম্যারি নিজেদের হাতে বন্দুক নিয়ে নিজেদের ছেলে ও মেয়ের প্রাণ বাঁচাতে লড়াই করার জন্য প্রস্তুত হয়। বাইরের দলের লিডারের চিৎকার শোনা যায়। সে চিৎকার করে বলে, তোমাদের কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ির ভেতরে ঢুকব। এবং এই কথা শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় গাড়িটা চেনের সাহায্যে পুরো বাড়ির সিকিউরিটি সিস্টেম ভেঙে ফেলে। জেমস আর ম্যারি বন্দুক হাতে আলাদা হয়ে বাড়ির দুই পাশে গিয়ে লুকিয়ে পড়ে। তাদের নজর থেকে বাঁচতে বাড়ির ভেতরে ঢোকার জন্য সমস্ত দরজা জানালার কাঁচ ভেঙে চুরচুর করে দেয় দলের লোকেরা। প্রবেশ করতে থাকে তারা একে একে বাড়িতে। উদ্দেশ্যবিহীনভাবে অনবরত গুলি চালাতে থাকে। ম্যারি লুকিয়ে থাকা অবস্থায় কিছু আওয়াজ শুনতে পেয়ে সেই আওয়াজ অনুসরণ করতে থাকে, কিন্তু সামনে নজর রাখতে গিয়ে সে ভুলে যায় পেছন থেকেও তো কেউ আসতে পারে। পেছনে থাকা জানালা দিয়ে একজন ম্যারিকে দেখে ফেলে, তার পেছনে আসতে থাকে মারার জন্য। এদিকে চেয়ারে বেঁধে রাখা লোকটা একটা চাকুর সাহায্যে নিজের হাতে পায়ের বাঁধন কাটতে সফল হয়। ওদিকে দেখা যায় লুকিয়ে থাকা অবস্থায় চার্লি সেই ঘরে কারোর উপস্থিতি অনুভব করে। হঠাৎ তার মুখের সামনে মুখোশ পরা একটা লোক চলে আসে। ভয়ে চার্লি গুলি চালালেও সেটা বেকার যায়। বন্দুকটাও পড়ে যায় তার হাত থেকে। চার্লিকে টেনে হিঁচড়ে বের করে গুলি চালাতেই যাবে, তখনই সেখানে চলে আসে জেমস। বেশ কয়েকটা গুলি চালিয়ে মেরে ফেলে লোকটাকে। বেঁচে যায় চার্লি। জোকেও দেখা যায় সে লুকিয়ে রয়েছে একটা খাটের নিচে। সেই ঘরেও একটা লোককে প্রবেশ করতে দেখে নিজের হাত সে কামড়ে ধরে, যাতে তার মুখ দিয়ে ভয়ে কোনো আওয়াজ না বেরোয়। লোকটা বেরিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে জয়ী। জেমস চার্লিকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে আবার বেরিয়ে পড়ে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে। গুলি করে মেরে ফেলে সে আর একটা লোককে। এরপর তাকে মুখোমুখি হতে হয় একসাথে দুজনের, একটা ছেলে যার কাছে রয়েছে বন্দুক আর একটা মেয়ে যার হাতে একটা ধারালো কুড়াল। দুজনেই একসাথে হামলা করতে থাকে জেমসের ওপর। এদিকে ছেলেটার সঙ্গে মারামারি করে সে অন্যদিকে মেয়েটিরও কুড়াল দিয়ে করা হামলা থেকে বাঁচতে হয় তাকে। ছেলেটা বন্দুক দিয়ে জেমসের গলা চেপে ধরলে জেমস পুল গেমের বোর্ডে রাখা একটা বল তার মাথার মধ্যে মারে এবং বেঁচে যায়। মেয়েটাও তাকে আবার হামলা করতে যায়। গুলি চালিয়ে তাকে মেরে ফেলে জেমস। ছেলেটার মাথায় একটা টেবিলে মেরে মেরে তাকেও মেরে ফেলে, কিন্তু ইতিমধ্যেই সেখানে আরও একটা লোক এসে জেমসের উপর হামলা করে দেয়। মারপিট চলাকালীন সেই লোকটা বন্দুকের জন্য হাত বাড়ালে মাটিতে পড়ে থাকা কুড়ালটা তুলে তা দিয়ে লোকটার পিঠে মেরে দেয় জেমস। এরপর তাকেও গুলি করে মেরে ফেলে। গুলি করে মেরে ফেলার পর সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ সামনে থেকে এসে দলের লিডারটা তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। রক্ত ঝরতে থাকে জেমসের পেট থেকে। এরপর আস্তে করে তাকে মাটিতে শুইয়ে দিয়ে বিদায় জানায় এই লিডার। চার্লি তাদের সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে বাইরে পাহারা দিতে থাকা এই দলের লোকগুলোকে তাদের প্রতিবেশী এসে গুলি করে দেয়।
অন্যদিকে ম্যারিকে ধরে ফেলে দুজন। ভয়ে চিৎকার করতে থাকে ম্যারি তাকে ছেড়ে দেওয়ার জন্য। মেয়েটি একটা বড় ছুরি বের করে ম্যারিকে মারতেই যাবে, তখন আরও দুজন প্রতিবেশী সেখানে এসে মেয়েটার মাথার মাঝখানে গুলি করে দেয়। সেখানে থাকা ছেলেটাকেও অনবরত গুলি করে মেরে ফেলে। এইভাবে সেই প্রতিবেশীরা মিলে দলের বাকি সবাইকে মারতে শুরু করে। ম্যারি জেমসকে আহত অবস্থায় দেখে দৌড়ে যায় তার কাছে। চার্লিও আসে। ম্যারি চিৎকার শুনে তার সাথেই সেখানে এসে উপস্থিত হয় সেই লিডারটা। সে এখনো জীবিত। পুরো স্যান্ডিন পরিবারকে একসাথে শেষ করে ফেলার জন্য সে বন্দুক ধরলে জোই সেখানে এসে ক্রমাগত গুলি চালায় এবং সেই লিডারকে শেষ করে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জেমস মারা যায়। প্রতিবেশীরাও সেখানে এসে উপস্থিত হয়। ম্যারি ধন্যবাদ জানায় সবাইকে, কারণ সে ভাবত প্রতিবেশীদের অন্য মতলব রয়েছে, প্রতিবেশীরা তাদেরকে দেখে হিংসে করে। কিন্তু স্যান্ডিন পরিবারকে এই রাত্রে ওই নরপিশাচগুলোর হাত থেকে বাঁচিয়েছে প্রতিবেশীরা, কারণ প্রতিবেশীদের সত্যিই অন্য মতলব রয়েছে। এই প্রতিবেশীরা আজকে পার্জের সুযোগ নিয়ে স্যান্ডিন পরিবারকে খুন করতে চায় নিজের হাতে, এবং এই জন্য সেই গুন্ডা বাহিনীকে তারা মেরে ফেলে যাতে স্যান্ডিন পরিবারকে তারা নিজেরা মারতে পারে। ম্যারি, চার্লি আর জোয়ের হাত পা বেঁধে তাদের চারদিকে গোল করে দাঁড়িয়ে তাদের ছুরি নিয়ে মারার জন্য রেডি হয় এরা। ম্যারি তাদের কাছে প্রাণের ভিক্ষা চাইতে থাকে, কিন্তু পাড়া প্রতিবেশীদের মন গলে না। তারা তিনজন নিজেদের ভাগ্য মেনেই নিয়েছে। এমন সময় সেখানে টিমিকে দেখা যায়। সকলে টিমির দিকে যখন তাকায় তখন পেছন থেকে এসে একটা প্রতিবেশীকে গুলি করে গ্রেসকে নিজের বন্দি বানিয়ে নেয় সেই লোকটা যাকে এই বাড়িতে সাহারা দিয়েছিল স্যান্ডিনরা। সকলকে হুমকি দিয়ে স্যান্ডিনদের ছাড়িয়ে ফেলে সে, কিন্তু ম্যারি আর কোনো মৃত্যু চায় না। তাই প্রতিবেশীদের না মেরে তাদেরকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয় সে, এই পার্চ ততক্ষণ না শেষ হচ্ছে। পার্চ শেষ হতে আর কয়েকটা মিনিট মাত্র বাকি। সকলে একটা টেবিলে মুখোমুখি বসে 7টা বাজার অপেক্ষা করতে থাকে। চার্লি আর জোয় তাদের বাবার মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে। গ্রেস এই পরিস্থিতির সুযোগ নিয়ে ম্যারির ওপর বন্দুক দিয়ে হামলা করতে চাইলে সেই বন্দুকটা কেড়ে নিয়ে সে গ্রেসের মুখে আঘাত করে এবং তার মাথাটা টেবিলের সঙ্গে জোরে ধাক্কা লাগায়। নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে গ্রেসের। এর সাথে শোনা যায় সাইরেন, অর্থাৎ পার্চ শেষ হওয়ার সাইরেন। তাদের বাড়ি থেকে সকলকে বেরিয়ে যেতে বলে মেরি। প্রতিবেশীরা বেরিয়ে যাওয়ার পর সেই লোকটাও বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয় ম্যারি। একটা অভিশপ্ত রাতে শেষ হলো। এতগুলো মানুষ একটা পরিবারকে মারতে এসেছিল। সেই পরিবারের সদস্যদের কি পরিমাণে মানসিকভাবে টর্চার সহ্য করতে হয়েছে। হারাতে হলো জেমসকে, সহ্য করতে হলো অনেক শারীরিক অত্যাচার। পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল সকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজে লেগে পড়ে। এভাবেই সমাপ্তি ঘটে পার্জের মতো এক ভয়ানক রাতে। খবরে শোনা যায় এইবার শহরের পার্জ নাকি এখন পর্যন্ত সবথেকে সফল পার্জ, অর্থাৎ এই বছর পার্জে সবথেকে বেশি মানুষ মারা যায় আমেরিকায়। তো এই ছিল পার্জ, একটা ভয়ানক রাতের গল্প। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।